Hello friends, welcome back to your channel Walk with me. WBSLST 2025 9, 10 এবং 11, 12 দুটো ক্যাটাগরির জন্যই গ্রামার তো সেম থাকছে। আমাদের গ্রামারের সিলেবাসে কোনো তফাৎ নেই। গ্রামার সিরিজ আমরা যেটা স্টার্ট করেছিলাম, দুটো ক্লাস অলরেডি দেওয়া হয়েছে। আজকে ক্লাস নাম্বার 3, নাউনের পার্ট 2। এটা আগের ভিডিওটাই পার্ট 1 দেওয়া হয়েছে নাউনের, আজকে পার্ট 2। পার্ট করে আমরা নাউনটাকে কমপ্লিট করব। তো আমি রিকোয়েস্ট করব খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ভিডিও অনেক বড় হতে চলেছে, অনেক কিছু আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তোমরা জানো আমি কোন টেকনিকে পড়াচ্ছি। এখানে কমপ্লিটলি একটা ওভারঅল ইন্টিগ্রেটেড ম্যানারে পড়াচ্ছি। এখানে নাউন লিখছি মানে এরকম নয় যে আমি শুধু নাউন করাচ্ছি, সমস্ত কমপ্লিট গ্রামারটাকে নিয়ে আমরা চলছি। এবং শুধু গ্রামার না, তোমরা দেখবে আমি গ্রামারের সাথে সাথে টেক্সটগুলোকেও নিয়ে নেবো। টেক্সটগুলো বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদের কিন্তু রিভাইজ করাতে থাকবো, তোমরা পড়তেও থাকো, সাথে সাথে আমার এখানে রিভাইজগুলোও হতে থাকবে। আর পরীক্ষার আগে কয়েকটা ক্লাসে আমি তোমাদের ওভারঅল কমপ্লিট রিভাইজ করাবো, দেখবে টেক্সটগুলোকে কীভাবে, কোনো সমস্যা থাকবে না তোমাদের সেখানে। তো আমি যেহেতু রেগুলারিটি মেনটেন করতে পারছি না, সম্ভব হচ্ছে না আমার পক্ষে, নিজের স্টাডি থাকে, সেই জন্য আনতে পারছি না আমি ভিডিও রেগুলার। সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা বই থেকে পড়তে শুরু করো। আরও অনেক ভালো ভালো টিচার রয়েছেন, তারা পড়াচ্ছেন। আমি তো টিচার না, আমি তোমাদের মতনই স্টুডেন্ট, আমিও স্টাডি করছি এটার জন্য। তো আমি যখনই টাইম পাবো কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো অবশ্যই তোমরা রেডি হয়ে যাও, খাতা পেন নিয়ে নোট করতে থাকো। আমাদের পার্ট নাম্বার 2 শুরু করে দিই আমরা। আমরা ইউসেজটা ধরেছিলাম নাউনের প্রথমে। তো সেখানে দুটো ইউসেজ পেয়েছি, কোথায় কোথায় নাউন বসে। ফার্স্ট আমরা দেখেছিলাম সেন্টেন্সে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, সেকেন্ড আমরা দেখেছিলাম ভার্বের অবজেক্ট হিসেবে বসে। এই দুটোতেই আমাদের আগের পার্টটা চলে গেছে। তো আজকে আমরা তারপর 3 নম্বর ইউসেজ থেকে শুরু করব। সো ডিয়ার ফ্রেন্ডস, চলো আমরা স্টার্ট করি ইউসেজ নাম্বার 3 নাউনের। তো 3 নম্বর ইউসেজটা আমরা পাবো নাউনের, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। ডিয়ার ফ্রেন্ডস, খুব ভালো করে খেয়াল করো এই টার্মগুলোকে। আমরা অবজেক্ট জানি, আমরা কমপ্লিমেন্ট জানি, আর আমরা অ্যাডভার্বিয়ালস জানি। অ্যাডভার্বিয়ালস কী জিনিস? এই অ্যাডভার্বিয়ালস বা অ্যাডজাংক্ট, এই দুটো সম্পর্কে আমি তোমাদের আগের ভিডিওতে আইডিয়া দিয়েছি। যদিও অ্যাডভার্বিয়ালস আর অ্যাডজাংক্টের মধ্যে সামান্য তফাৎ আছে, তো সেটা পরের বিষয়, পরে আমরা আলোচনা করব। কমপ্লিমেন্ট, অবজেক্ট আর অ্যাডভার্বিয়ালস কি তোমরা আশা করছি জানো প্রত্যেকে। তো অ্যাডভার্বিয়ালস অবশ্যই অ্যাডভার্ব হবে, এবং প্রিপোজিশনাল ফ্রেজও অনেক সময় অ্যাডভার্বিয়ালসের কাজ করে, এটা আমরা দেখেছি অলরেডি আগের ভিডিওটাতে। কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ। বাকি পড়ে রইল আমাদের অবজেক্ট। অবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বা প্রোনাউন কাজ করে, এটা আমরা জানি। এবার শোনো, আমি যখনই নাউন বা প্রোনাউন বলছি তার মানে এরকম নয় যে শুধুমাত্র একটা নাউন আর একটা প্রোনাউনই কাজ করবে, না। নাউন যখনই আমি উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে নাউনের মতো যারা যারা কাজ করে সবাই, নাউনের মতো মানে নাউন ইকুইভ্যালেন্ট বলে এটাকে। তো নাউন ইকুইভ্যালেন্ট হিসেবে যেমন আমরা একটা কমপ্লিট ফ্রেজ নিলাম, নাউন ফ্রেজ, সেটা একটা সিঙ্গেল নাউনের মতনই কাজ করে, তাহলে এটাও নাউন ইকুইভ্যালেন্ট হয়ে গেল। তাহলে নাউন ফ্রেজ হচ্ছে একটা নাউন ইকুইভ্যালেন্ট। তুমি জিরান্ট নিয়ে নাও, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করছে সেটাকে জিরান্ট বলি আমরা। নন ফাইনাইট ভার্বের মধ্যে 3 ধরনের নন ফাইনাইট ভার্ব হয়, তার মধ্যে একটা হচ্ছে জিরান্ট। তো জিরানটাকেও আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলবো। মোদ্দা কথা হচ্ছে একটা নাউন ক্লজ যদি হয়, সেটাও নাউনের মতন যদি কাজ করে, সেটাও নাউন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে যে ওয়ার্ডই হোক বা সেন্টেন্স হোক, ক্লজ হোক, কোনো একটা ফ্রেজ হোক, নাউনের কাজ যদি করে সেটাকেই আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলি। আর এইখানে দেখো নাউন ইকুইভ্যালেন্ট এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, সেন্টেন্সে অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। মানে আমি বলতে চাইছি একটা সিঙ্গেল ওয়ার্ড যদি নাউন হয়, পার্টস অফ স্পিচ, সেটাও অবজেক্ট হিসেবে কাজ করে, সেটা কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। একটা ফ্রেজ, সেই ফ্রেজটাও একটা ভার্বের অবজেক্ট হতে পারে, একটা ফ্রেজ আবার কমপ্লিমেন্টও হতে পারে। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের নাউন ইকুইভ্যালেন্ট জিনিসটা কি। তো এই ইকুইভ্যালেন্ট শব্দটা সমস্ত পার্টস অফ স্পিচের সঙ্গেই আছে, সেই রকমের কাজ করতে পারে। কারণ এই যে ওয়ার্ডগুলো ইংলিশে না, এগুলো ফিক্সড নয় পার্টস অফ স্পিচে। সেম ওয়ার্ড কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো ভার্ব হয়ে যায়, এগুলো তোমরা দেখতে পাবে। সেই জন্য এত কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। সেই জন্য ইকুইভ্যালেন্ট শব্দটা বলা সব থেকে ভালো, যে নাউনের মতো যে যে কাজ করবে সে নাউন হয়ে যাবে। সে হোক না আদতে, সে একটা অ্যাডজেক্টিভ হোক না, কিন্তু কাজ করছে যেহেতু নাউনের, আমরা নাউন ধরবো সেটাকে। তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখেছিলাম যে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। প্রিপোজিশন একটা আছে, ধরো অফ আমি নিলাম প্রিপোজিশন, প্লাস একটা নাউন আছে,
এটা আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দেখতে পেয়েছি, কিন্তু কাজ করছে কিসের? আমরা দেখলাম অ্যাডভার্বের কাজ করছে। তাহলে যেহেতু অ্যাডভার্বের কাজ করলো, তাহলে অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট হয়ে গেল এটা, তাই না? তো এটার পার্টস অফ স্পিচ কিন্তু আমরা অ্যাডভার্বই নেব সেখানে। অ্যাকর্ডিং টু ফাংশন নিতে হয় আমাদের, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার না। বেশ, তো আমরা চলে আসি সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট কী জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ, ভালো করে শুনবে, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যেটা সেন্টেন্সের যে ইনকমপ্লিট সেন্স সেটাকে কমপ্লিট করতে সাহায্য করে, তাকেই আমরা বলি কমপ্লিমেন্ট। কোনো একটা সেন্টেন্স যদি ইনকমপ্লিট সেন্স দেয়, সেন্সটা কমপ্লিট হচ্ছে না, তখন যে ওয়ার্ড বা যে ফ্রেজ সেই সেন্সটাকে কমপ্লিট করার জন্য বসে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এবারে এই কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্টও হতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্টও হতে পারে, ভার্বের কমপ্লিমেন্টও হতে পারে। আমরা এখানে প্রথম যে ব্যবহারটা নিচ্ছি নাউনের, সেটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা নাউন একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আসতে পারে। চলো এক্সাম্পল স্বরূপ আমরা দেখি এখানে। ধরো আমি বললাম তোমাকে যে হি ওয়াজ নট এ কাওয়ার্ড। ভালো করে খেয়াল করো সেন্টেন্সটা, হি ওয়াজ নট এ কাওয়ার্ড। ওকে, এবার এখানে দেখো এই যে এ কাওয়ার্ড এই অংশটা, এটাকে আমরা কি বলবো? নিশ্চয়ই এটাকে ওয়ার্ড বলবো না, কারণ দুটো ওয়ার্ড আছে দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই ফ্রেজ। এটা একাধিক শব্দ যখন এক জায়গায় হয়, একটা ইউনিফাইড মিনিং তৈরি করে এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটা কি আমরা ফ্রেজ বলি। এক্সেপশনাল কেস হচ্ছে ভার্বাল ফ্রেজ, বাদ দাও, ভার্বাল ফ্রেজ বাদ দিয়ে সমস্ত ফ্রেজ, সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, একাধিক শব্দ থাকবে, একটা ইউনিফাইড মিনিং তৈরি করবে, ইউনিট দেবে মিনিংয়ের, সেটা হচ্ছে একটা ফ্রেজ। এবারে তাহলে এটা একটা ফ্রেজ বুঝে গেলাম আমরা। এই ফ্রেজটা যদি আমরা না লিখতাম এই সেন্টেন্সে হি ওয়াজ নট, এখানে যদি আমরা শেষ করে দিতাম তাহলে ইনকমপ্লিট সেন্স হতো। তাহলে এই ফ্রেজটা এই সেন্টেন্সের ইনকমপ্লিট সেন্সকে কমপ্লিট করছে, সেই জন্য এটা কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট নয় কেন দাদা? ভার্ব খেয়াল করো কি আছে, ওয়াজ, বি ভার্ব। বি ভার্ব ইনট্রানজিটিভ হয়, সমস্ত বি ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট নেই, তার মানে এটা অবজেক্ট নয়, এটা আমরা নিশ্চিত। তাহলে এটা যেহেতু কমপ্লিট করলো সেন্সটাকে, এটা কমপ্লিমেন্ট। আচ্ছা, কার সেন্সকে কমপ্লিট করছে? এই যে কাওয়ার্ড, এই ওয়ার্ডটা কার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে দেখবে, তার সেন্সকেই কমপ্লিট করে। তোমরা এরকমও বলতে পারো যে এখানে ওয়াজের সেন্সকে কমপ্লিট করছে না, কার সঙ্গে সমান হচ্ছে? দেখো এই কাওয়ার্ডকে আমরা কার সঙ্গে সমান করতে পারবো? কাওয়ার্ড হি এর সাথে, তাই না? হি আর কাওয়ার্ডের মাঝখানে আমরা সমান চিহ্ন দিলে মিলে যাচ্ছে। তাহলে কাওয়ার্ড কার ইকুইভ্যালেন্ট? হি এর। হিটা কি এখানে সেন্টেন্সের? সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। আমি একটু ডিটেলসে বলছি, কারণ এরকম কেউ থাকতে পারো যার জানা নেই এটা। আশা করছি তোমরা অনেকেই জানো এটা। যাই হোক, জানা থাকুক না থাকুক, তোমরা দেখতে থাকো, কিছু না কিছু আননোন জিনিস আসবে, সেগুলো অবশ্যই নোট করবে। তো চলো নেক্সট আমরা দেখি। তাহলে এ কাওয়ার্ড এটা একটা কমপ্লিমেন্ট, এবং কার কমপ্লিমেন্ট? এটা এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, আমি এসসি লিখলাম, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এবার দেখো এই যে এ কাওয়ার্ড, এটা ফ্রেজ, এটা কি ফ্রেজ? সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কে কাজ করতে পারে? আমরা কার ব্যবহার দেখছি? নাউনের। তাহলে এটা এখানে নাউন, নাউন ফ্রেজ, তাই না? নাউন ফ্রেজ কি করে বললাম? নাউন ফ্রেজের শেষে যেটা এন্ড ওয়ার্ড থাকে সেটা অবশ্যই একটা নাউন হবে, এবং এর আগে একটা ডিটারমিনার থাকবে। এখানে দেখো ডিটারমিনার হিসেবে একটা আর্টিকেল আছে, তাহলে এটা একটা ডিটারমিনার কি? আসলে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে আমরা বলবো এটা একটা অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মেনলি ব্রডলি দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর একটা ডিটারমিনার। তাহলে এটা একটা ডিটারমিনার। কী ধরনের ডিটারমিনার? এটা ডিটারমিনার আবার 12 ধরনের হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আর্টিকেল। ওকে, পার্সিং ক্লিয়ার হয়ে গেছে আমাদের, কমপ্লিট। তাহলে এটা একটা নাউন, এই যে ফ্রেজটা এটা নাউনের কাজ করছে, এটা এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট। আচ্ছা, ভালো করে বুঝবে বিষয়টা, এরকম নয় যে আমি বলছি নাউন সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করতে পারে। আমি এটা বলিনি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানেই নাউন, না, উল্টোটা নয় কিন্তু কখনোই। নাউন সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করতে পারে, তার মানে এটা বলিনি যে অ্যাডজেক্টিভ পারে না। চলো সেন্টেন্স দেখা যাক। দ্য ডগ ওয়েন্ট ম্যাড। ধরো এটা বললাম যে কুকুরটা পাগল হয়ে গেছে। এখানে খেয়াল করো ম্যাড ওয়ার্ডটাকে নিচ্ছি আমরা। ওকে, ম্যাড ওয়ার্ডটা খেয়াল করো, এটার পার্টস অফ স্পিচ কি?
অবশ্যই তুমি বলবে দাদা অ্যাডজেক্টিভ এটা, ইয়েস নিশ্চয়ই এটা অ্যাডজেক্টিভ। এবার এখানে কিসের কাজ করছে, তুমি ম্যাটটাকে বাদ দাও, দ্য ডগ ওয়েন্ট, ইনকমপ্লিট সেন্স, তাহলে সেন্টেন্সের সেন্সটাকে কমপ্লিট করছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, ম্যাট সমান কে, ডগ, ডগটাই হচ্ছে ম্যাট, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে কিন্তু নাউন আসেনি, এখানে কি এসেছে, অ্যাডজেক্টিভ। আমি ধরো বললাম এখানে যে হি ওয়াজ এ ফুল, হি ওয়াজ এ গ্রেট ফুল, খেয়াল করো এ গ্রেট ফুল এটা কি কমপ্লিমেন্ট, এখানে কার কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, হি সমানই হচ্ছে গ্রেটফুল, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা নাউন, ইয়েস। ফুল ওয়ার্ডটা কি নাউন না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নয়, ফুল হচ্ছে একটা নাউন। কি করে বলছে বাবা এটা নাউন, ভালো করে খেয়াল করো, এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, গ্রেট, এর সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তার আগে দেখো একটা আর্টিকেল আছে, আর্টিকেল যখন এসেছে, ইনডেফিনিট আর্টিকেলই হোক আর ডেফিনিট আর্টিকেলই হোক, আর্টিকেল যদি আসে তার মানে 100% তুমি নিশ্চিত হয়ে যাও যে এর পরে নাউন থাকতেই হবে, নাউন ছাড়া আর্টিকেল কখনো আসবে না। তাহলে অবশ্যই এটা একটা নাউন, বুঝে গেছি। এখান থেকে নোট করে নেবে এই ফুল যে নাউনটা, এই ওয়ার্ডটার সাথে কিন্তু গ্রেট বসে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু যদি অন্য কোনো ওয়ার্ড আসে এখানে তার সঙ্গে আমরা ভেরি বসাই, গ্রেট বসাই না। যেমন বিউটিফুল, বিউটিফুলকে আমরা গ্রেট বিউটিফুল বলতে পারি না, ভেরি বিউটিফুল বলবো, ঠিক আছে। গ্রেট নাইস বলতে পারি না, ভেরি নাইস, কিন্তু ফুলের সঙ্গে আমরা ভেরি ফুল এরকম হয় না, গ্রেট ফুল বলি আমরা, ওকে। বেশ, এটা গেল একটা বিষয়। তাহলে আমরা যেটুকু বুঝলাম এখান থেকে যে একটা নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করতে পারে, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। আমরা নাউনের এখানে ব্যবহারগুলো দেখছি যে কোন কোন জায়গায় বসে। তাহলে হি ওয়াজ নট এ কাওয়ার্ড, বেশ এটা হয়ে গেল। এখান থেকে আরেক ধাপ এগিয়ে যাবো, চলো এই শব্দটাকে ধরা যাক, কাওয়ার্ড, এটাকে নেওয়া যাক আমাদের। বলো এটা কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অবশ্যই তোমরা বলবে দাদা আগে একটা আর্টিকেল আছে দেখতে পাচ্ছি, ইনডেফিনিট আর্টিকেল, তাহলে 100% এটা নাউন, ইয়েস এটা নাউন, বোঝা গেল। চলো আমি একটা সেন্টেন্স লিখছি, বলো কি এর হবে। Indian soldiers are never trained to fight cowardly. চলো বলো এই সেন্টেন্সটাতে কি এরার আছে, তোমরা নিজেরা ট্রাই করো। আমি লাইভে নেই তাই অ্যান্সার দেখতে পাবো না তোমাদের, তো তোমরা নিজেদের ঘরেই অ্যান্সার দাও যে এই সেন্টেন্সটাতে কি এরার থাকতে পারে, এটা এরার কারেকশান এসছে, এটা কি নো এরার নাকি কিছু এরার আছে। তো আমি আশা করব তোমরা অ্যান্সার দিতে পেরেছো, যদি না পারো চলো দেখে নেওয়া যাক কী প্রবলেম আছে। ভালো করে খেয়াল করো, ইন্ডিয়ান সোলজার্স আর নেভার ট্রেন টু ফাইট কাওয়ার্ডলি, ওকে। আমাকে বলো এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, কাওয়ার্ডলি। আশা করছি মেজরিটি তোমরা অ্যান্সার বলছো এটার অ্যাডজেক্টিভ। যদি কেউ এটার অ্যাডভার্ব অ্যান্সার বলো তাহলে গন্ডগোল হচ্ছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তার মানে এখানে। যদি কেউ অ্যাডভার্ব ভেবে থাকো এটাকে, কারণ আমরা এইভাবেই পড়ি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগিয়ে দাও সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। বিউটিফুল এলওয়াই জুড়ে দাও বিউটিফুলি, নাইস এলওয়াই জুড়ে দাও নাইসলি, তাহলে কাওয়ার্ড এলওয়াই জুড়ে দাও কাওয়ার্ডলি। ভাই কাওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ ছিল না, কাওয়ার্ডটা ছিল তো নাউন। তাহলে এখান থেকে তোমাদের নোট করতে হবে এই নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভ এলওয়াই পাও তোমরা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডভার্ব না। তাহলে আমরা যেটা বুঝলাম এখানে যে কাওয়ার্ডলি ওয়ার্ডটা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যদিও শেষে আমরা এলওয়াই দেখতে পাচ্ছি। এবার এই সেন্টেন্সটা তাহলে তোমরা পড়ে দেখো যে এই জায়গাতে কাওয়ার্ডলি এই পজিশনটাতে আমাদের অ্যাডজেক্টিভ প্রয়োজন নাকি অ্যাডভার্ব প্রয়োজন। তাহলে এই ওয়ার্ডটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, ফাইট সম্পর্কে। কিভাবে ফাইট করা, কাওয়ার্ডলি। তার মানে যেহেতু ফাইট সম্পর্কে বলছে আর এটা যেহেতু ভার্ব একটা, তাহলে এটা অ্যাডভার্ব হবে। তার মানে এই পজিশনটাতে একটা অ্যাডভার্ব আনতে হবে আমাদের, কিন্তু এসে গেছে একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে এরার আছে, এখানে এরার আমরা পেয়ে গেছি। এইবার তাহলে প্রশ্ন হচ্ছে এই কাওয়ার্ডলির অ্যাডভার্ব ফর্মটা কি, কাওয়ার্ডলিলি। আবার একটা এলওয়াই লাগিয়ে দেবো না, এরকম তাই না, কাওয়ার্ডলিলি হবে না। তাহলে কি হবে এটা, তাহলে এই যে এলওয়াই যোগ করে যে অ্যাডভার্বগুলো এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে নাউন থেকে এলওয়াই যোগ করে, সেগুলোর অ্যাডভার্ব করার জন্য তোমরা আর এলওয়াই লাগবে না। তাহলে তোমরা কি করবে, এটাকে ফ্রেজ বানিয়ে দেবো আমরা। কিভাবে, প্রিপোজিশন নিয়ে আসবো। ভালো করে খেয়াল করো ফ্রেন্ডস, কেন প্রিপোজিশন আনছি। আগের ভিডিওতেই আমি বলেছি তোমাদের যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ সে কিন্তু এক্সট্রা তথ্য যেহেতু ভার্বের সম্পর্কে তাই কোনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে।
অর্থাৎ অ্যাডভার্বিয়ালস। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, তাই আমাদের যেহেতু একে অ্যাডভার্ব আনতে হবে এখানে, সেই জন্য আমরা কী করবো, একটা প্রিপোজিশনাল ফ্রেজ বানিয়ে দেবো এটাকে। কেন বানাতে যাচ্ছি, কারণ আরেকটা এলওয়াই লাগাতে পারবো না এর সাথে, সেই জন্য। তাহলে আমরা কি করব, ইন এ কাওয়ার্ডলি ম্যানার লাগিয়ে দেবো। খেয়াল করো, এ এসেছে তার মানে নাউন লাগবে, ম্যানার, এটা নাউন। তাহলে ইন এ কাওয়ার্ডলি ম্যানার এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে কাজ করবে অ্যাডভার্বের। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রিপোজিশনাল ফ্রেজ যে অ্যাডভার্বের কাজ করতে পারে এখান থেকেও প্রমাণিত হলো। আগের ক্লাসে আমি অনেকভাবে তোমাদের প্রমাণ করেছি এটা। তাহলে এবার দেখো এইখানে আমরা লিখব টু ফাইট ইন এ কাওয়ার্ডলি ম্যানার। বেশ, এরকম আরও কিছু আমি শব্দ বলছি তোমাদের, দেখো তোমরা অবশ্যই জানো ম্যান। তাহলে ম্যান ওয়ার্ডটা কি, অবশ্যই নাউন। তাহলে এর সাথে যদি আমি এলওয়াই লাগাই, ম্যানলি, এটা কি হয়ে যাবে তাহলে, অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ফ্রেন্ড, ফ্রেন্ড এই ওয়ার্ডটা কি, নাউন। তাহলে এর সাথে তুমি এলওয়াই লাগাও, কি হয়ে গেল, ফ্রেন্ডলি, কি এটা, অ্যাডজেক্টিভ। তুমি বসাও, আমরা কাওয়ার্ড পেয়ে গেছি, নিগার্ড লেখো, নিগার্ড, এটা কি, নাউন। এর সাথে এলওয়াই লাগাও, নিগার্ডলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তুমি নাও মাইজার, কৃপণ, মাইজার, এর সাথে এলওয়াই লাগিয়ে দাও, মাইজারলি, অ্যাডজেক্টিভ, সাবধান, মাইজারলি অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে স্কলার, স্কলার নাও, স্কলারটা কি, নাউন। এর সাথে এলওয়াই লাগিয়ে দাও, কি হয়ে যাবে, স্কলারলি, স্কলারলি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। ফ্রেন্ডস ভালো করে খেয়াল করো, এইবার দেখো এই প্রত্যেকটাকে আমরা যদি অ্যাডভার্ব বানাতে চাই, এখান থেকে শুরু করো, স্কলারলি, ইন এ স্কলারলি ম্যানার, ওকে। আচ্ছা, ম্যানারের জায়গায় চাইলে তুমি ওয়ে লিখতে পারো, ইন এ স্কলারলি ওয়ে, ইন এ কাওয়ার্ডলি ওয়ে, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। মাইজারলি, ইন এ মাইজারলি ম্যানার, ইন এ মাইজারলি ওয়ে। নিগার্ডলি, ইন এ নিগার্ডলি ম্যানার, ইন এ নিগার্ডলি ওয়ে। ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ম্যানলি, ইন এ ম্যানলি, না, থামো থামো, এটা হবে না। এই ম্যানলিকে যখন আমরা অ্যাডভার্ব বানাবো, আমরা ম্যানফুলি বানিয়ে দেব। ভালো করে খেয়াল করো, নোট করো, ম্যানলি ম্যানার লিখি না আমরা, ম্যানফুলি, এটাই হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্ব, একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানফুলি, প্রত্যেকটাই অ্যাডভার্ব অফ ম্যানার। তো ফ্রেন্ডস, যদি আমরা এরকম বলি যে দ্য ম্যান, বা দ্য ম্যান লিখলে আবার এটা গন্ডগোল হয়ে যাবে, আমরা অন্য কিছু দিয়ে করি এখানে। দ্য সোলজার স্টুড দেয়ার ফেসিং দ্য চ্যালেঞ্জ। এবার বলো কি লিখবো, ম্যানলি? ফেসিং দ্য চ্যালেঞ্জ ম্যানলি না, ফেসিং দ্য চ্যালেঞ্জ ম্যানলি হবে না, ম্যানফুলি, কারণ আমাদের অ্যাডভার্ব প্রয়োজন। সে দাঁড়িয়েছিল, চ্যালেঞ্জটাকে সে ফেস করছিল, কিভাবে ফেস করছিল, ম্যানফুলি ফেস করছিল। তাহলে অ্যাডভার্ব যেহেতু এলো, ম্যানফুলি, ম্যানলির অ্যাডভার্ব। আশা করছি এটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে যে এই যে বিষয়গুলো, ম্যানলি, ফ্রেন্ডলি, স্কলারলি, নিগার্ডলি, কাওয়ার্ডলি, মাইজারলি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যেহেতু অ্যাডজেক্টিভ, সেহেতু আমরা যখন অ্যাডভার্ব বানাবো এদের আর এলওয়াই লাগাতে পারবো না, অলরেডি এলওয়াই আছে, সেই জন্য আমরা এটাকে ফ্রেজ বানিয়ে দেবো, প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ম্যানলি ওয়ার্ডটা, এর অ্যাডভার্ব হচ্ছে ম্যানফুলি। চলো নেক্সট, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার ফিরে যাই সেখানে। আমরা করছি নাউনের ব্যবহার। 3 নম্বর ব্যবহারে আমরা দেখলাম একটা নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, এটা হয়ে গেল। চলো এগিয়ে যাই আমরা নেক্সট। এবার আসি আমরা নাম্বার 4, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা দেখা যাক। আচ্ছা, এটা দেখার আগে আর একটা তোমাদের মনে পড়লো, আমি বলিয়ে দিই এখানে এক্সাম্পল স্বরূপ। যেমন ধরো এরকম সেন্টেন্স যদি তুমি দেখো কোথাও আছে যে দ্য রেসলার উই মেট ইয়েস্টারডে ওয়াজ স্ট্রং বাট এ
কাওয়ার্ড। আবার এই কাওয়ার্ডটাকে নিয়ে পড়েছি আমরা, চলো দেখা যাক এটা। তো আচ্ছা দেখি তোমরা ট্রাই করো, দেখিনি যে এটা বলতে পারবে কিনা। এখানে কি এরার আছে এই সেন্টেন্সটায়? দ্য রেসলার উই মেট ইয়েস্টারডে, গতকাল যে রেসলারটাকে আমরা দেখেছিলাম, অতীতকালে টাইম উল্লেখ করে দিয়েছে, সেই জন্য পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়েছে, পাস্ট পারফেক্ট না। ওয়াজ স্ট্রং, আচ্ছা দ্য রেসলার কেন বসালাম আমরা, শুধু রেসলার না, এ রেসলার না, তার কারণ এটা নির্দিষ্ট করে দিচ্ছে, স্পেসিফাই করে দিচ্ছে, পার্টিকুলারাইজড হয়ে যাচ্ছে, যে কোনো রেসলারের কথা বলেনি, গতকাল যাকে দেখেছিলাম সেই রেসলারের কথা হচ্ছে, সেই জন্য দা বসছে এখানে। নেক্সট চলে আসি আমরা, ওয়াজ স্ট্রং বাট এ কাওয়ার্ড, সে স্ট্রং তো ছিল কিন্তু কাওয়ার্ড ছিল। আচ্ছা বিপরীত বোঝাচ্ছে এখানে, তাহলে তোমার যেহেতু অ্যাডভার্সেটিভ আসছে এখানে, অ্যাডভার্সেটিভ কনজাংশন হিসেবে আমরা বাট বসিয়েছি। কনজাংশন মেনলি দু ধরনের হয়, কিন্তু আসলে 4 ধরনের হয়। প্রধানত 2 ধরনের আমরা দেখি, একটাকে বলা হয় কোঅর্ডিনেট আর একটা সাবঅর্ডিনেট। এছাড়াও অনেক ধরনের আছে কনজাংশন, আমি কনজাংশনে পড়াবো। আপাতত দেখো কোঅর্ডিনেট আর সাবঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট কনজাংশন এটা আবার 4 ধরনের হয়, 4 ধরনের হয়। একটাকে আমরা বলি কিউমিউলেটিভ কনজাংশন, একটা অ্যাডভার্সেটিভ, একটা অল্টারনেটিভ, একটা ইলেটিভ। আচ্ছা ইলেটিভ কনজাংশন কোনটা? যেটা হচ্ছে কজ এফেক্ট বোঝায়, কোনো একটা কারণের জন্য কিছু একটা ঘটেছে, সেইটাকে বলা হয় ইলেটিভ কনজাংশন, যেখানে আমরা ব্যবহার করি সো, এই কারণে, দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, এইগুলো হচ্ছে তোমার ইলেটিভ। এবার চলে আসি আমরা অল্টারনেটিভ, এটা অথবা ওটা, বিকল্প বোঝাচ্ছে, হয় এটা নয় এটা, হয় চা নয় কফি, তাহলে এটা হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ হিসেবে আমরা কী লিখব? অর অথবা নর লিখতে পারি আমরা, এই দুটো কনজাংশন, এরা হচ্ছে অল্টারনেটিভ। অ্যাডভার্সেটিভ কখন হবে? অ্যাডভার্সেটিভ হবে বিপরীত বোঝাবে যখন, যেমন ধরো এখানে আমরা দেখলাম স্ট্রং, তাহলে স্ট্রং হলে কি হওয়া উচিত? ব্রেভ হওয়া উচিত, কিন্তু হয়ে গেছে কি? কাওয়ার্ড, তাহলে বিপরীত হয়ে গেছে স্ট্রং আর কাওয়ার্ড, সেই জন্য এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন বসবে কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে। অ্যাডভার্সেটিভ কনজাংশন কি আছে? বাট আছে আর ইয়েট আছে। আর যদি এর মধ্যে কোনোটাই না বোঝায়, না এটা বিকল্প বোঝাচ্ছে, না এটা বিপরীত বোঝাচ্ছে, না এটা কজ এফেক্ট বোঝাচ্ছে, শুধুমাত্র কানেক্ট করা বা জয়েন করতে একটা আমাদের প্রয়োজন কনজাংশন, সেটাকে আমরা কিউমিউলেটিভ কনজাংশন বলি বা কপিউলেটিভ কনজাংশন বলে। ভার্বও আছে একটা কপিউলেটিভ ভার্ব একটা আছে, যেটা হচ্ছে বি ভার্ব, যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে কপিউলেটিভ ভার্ব। আর এটা হচ্ছে কপিউলেটিভ কনজাংশন, যেগুলো এই 3টে ছাড়া যেটা পড়ে রইল শুধুমাত্র কানেক্ট করার জন্য, সেটা হচ্ছে কিউমিউলেটিভ কনজাংশন, যেটা হিসেবে শুধুমাত্র আমরা অ্যান্ড বসাই। আছে তো আরও অ্যাজ ওয়েল অ্যাজ, কিন্তু এটার একটা ট্রিক আছে, তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ, এই যে 7টা দেখতে পাচ্ছ কনজাংশন, এইগুলোই হচ্ছে প্রধান কোঅর্ডিনেট কনজাংশন। আছে তো অনেক, কিন্তু এই 7টাকে প্রধান ধরা হয়। এফ মানে হচ্ছে ফর, এ হচ্ছে অ্যান্ড, এন হলো নর, বি হচ্ছে বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এইগুলোকেই এই 4 ভাগে আমি এখানে ভাগ করেছি কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা এটা কেন লিখলাম? কারণ এইখানে এই যে বাট, এই যে কনজাংশনটা এসছে, তাহলে এটা কি কনজাংশন যদি প্রশ্ন আসে, তুমি অ্যান্সার করবে কি? কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি দাদা? যেগুলো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে কাজে লাগে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে একটা কনজাংশন দিয়ে, হোয়েন, হোয়াই, হোয়ার, তারপরে তুমি ধরো বিকজ, যেটা আমরা সবথেকে বেশি দেখতে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। দো, অল দো, এগুলো সব। এবার দেখো, যেহেতু এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন এসেছে বাট, তাহলে সবসময় নিয়ম হচ্ছে, ভালো করে নামটা দেখো, কোঅর্ডিনেট, দুটোকে যুক্ত করবে, কিন্তু দুটো সেম র্যাঙ্কের হবে, দুটো কি? ইউনিট। তাহলে মনে রাখবে রুলটা, কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে সেই কনজাংশন, যে কনজাংশন একটা সেন্টেন্সে দুটো ইউনিটকে যুক্ত করে এবং এই দুটো ইউনিটের র্যাঙ্ক সেম হবে। র্যাঙ্ক কি দাদা? বলে দিচ্ছি। ইউনিট কি সেটাও বলে দিচ্ছি। তো এই ইউনিট বা স্ট্রাকচার, ইউনিট মানে আমি বলতে চাইছি এটা একটা ওয়ার্ড হতে পারে, এটা একটা ফ্রেজ হতে পারে, এটা একটা ক্লজ হতে পারে, এইটাকেই আমি এখানে ইউনিট বলেছি। তাহলে ধরো আমি একটা ওয়ার্ড নিলাম, তাহলে এই কনজাংশনের বাঁ দিকে একটা ওয়ার্ড আছে, ডান দিকে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ বাঁ দিকে ইউনিট আছে, ডান দিকে একটা ইউনিট আছে। দুটো ইউনিটের র্যাঙ্ক যদি সমান হয় তবেই কোঅর্ডিনেট কনজাংশন আসবে। কোঅর্ডিনেট কনজাংশন সবসময় সেম র্যাঙ্কের ইউনিটকে যুক্ত করে। আচ্ছা র্যাঙ্ক মানে আমি কি বলতে চাইছি? ধরো এই দুদিকে একটা করে ওয়ার্ড আছে,
তাহলে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, মানে এটা নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, এইগুলোকে আমি র্যাঙ্ক বলছি। তার মানে যদি কোঅর্ডিনেট কনজাংশনের বাঁ দিকের ইউনিটটা তুমি দেখো যে এর র্যাঙ্ক হচ্ছে নাউন, এ হচ্ছে নাউন, তাহলে ডান দিকের ইউনিটটাকেও তোমাকে নাউন বসাতে হবে। তুমি এটা অ্যাডজেক্টিভ বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিছু বসিয়ে দিতে পারো না। তুমি দেখলে বাঁ দিকের যে ইউনিটটা আছে সেটা একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে তোমার এই কোঅর্ডিনেট কনজাংশনের ডান দিকের ইউনিটটাকেও তোমাকে অ্যাডজেক্টিভই বসাতে হবে, অন্য কোনো র্যাঙ্কের ইউনিট বসানো যাবে না। এবার চলে আসি এখানে আমরা, দেখো বাট হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন। যেই কোঅর্ডিনেট কনজাংশন এলো তোমার মাথায় যেন ক্লিক করে যায় যে আমি বাঁ দিক ডান দিক চেক করব, দুটো ইউনিটের র্যাঙ্ক সেম আছে কি আমি দেখবো। চলো দেখা যাক। বাঁ দিকে কি দেখতে পাচ্ছি? স্ট্রং, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে আমার ডান দিকেও ইউনিট হিসেবে আমরা একটা ওয়ার্ড চাই। ওকে, তাহলে এইবার তুমি খেয়াল করো, প্রথমেই দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেজ, বাদ দিয়ে দাও। ওয়ার্ডের সঙ্গে ফ্রেজ যাবে না, কারণ ইউনিট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার যদি তুমি খেয়াল করো এই ওয়ার্ডটা স্ট্রং, এটার র্যাঙ্ক কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আর কাওয়ার্ডের র্যাঙ্ক একটু আগেই আমরা পেলাম, এটা হচ্ছে একটা নাউন। তাহলে র্যাঙ্কও আলাদা, ইউনিটও আলাদা, তার মানে অবশ্যই এখানে কিছু এরার ঘটেছে, কিছু একটা এরার আছে। মানেটা তো মিলে যাচ্ছে কিন্তু এরার আছে স্ট্রাকচারে। তাহলে আমাদের কি করণীয়? আমরা দুটো ইউনিটকে সেম করব। তোমরা প্রশ্ন করবে এরার কারেকশন আমরা কোন দিকটাকে ঠিক করব? মানে ডান দিকটা এ কাওয়ার্ড আছে, একটা নাউন ফ্রেজ আছে, আমরা বাঁ দিকটাকে একটা নাউন ফ্রেজ বানিয়ে দেবো, নাকি বাঁ দিকটা অ্যাডজেক্টিভ আছে ডান দিকটাকে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিয়ে আসবো? অবশ্যই ডান দিকে নিয়ে আসবো। এরার কারেকশন আমরা বাঁ দিক থেকে ডান দিকে করি মেজরিটি কেসে, কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে বাঁ দিকেও চেঞ্জ করতে হয় ডান দিক অনুযায়ী, এসব পরে আলোচনা করব আমি আরও ডিটেলসে। তো চলো এগিয়ে যাই। তো এই দিকে আমরা কি করব? একটা ওয়ার্ড নিয়ে আসবো এবং সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ লিখে দেবো আমরা। কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ এই মাত্র পেলাম, সেটা কি? কাওয়ার্ডলি। ব্যাস, এটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের। দ্য রেসলার উই মেট ইয়েস্টারডে ওয়াট স্ট্রং বাট কাওয়ার্ডলি, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গেল ওয়ার্ড হয়ে গেছে, তার মানে আমাদের ইউনিট মিলে গেছে, এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ, র্যাঙ্কও মিলে গেছে। এইবার সেন্টেন্সটা 100% আমাদের কারেক্ট হয়ে গেল। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম বিষয়টা কি এখানে। তো চলো, কাওয়ার্ডলি নিয়ে কত কি আলোচনা হয়ে গেল দেখো। নেক্সট আমরা এবার দেখি অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টে আসা যাক। দেখো এখানেও কমপ্লিমেন্ট, কিন্তু কার? এটা সাবজেক্টের নয়, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন ধরো বললো দে ইলেক্টেড হিম, দিয়ে ছেড়ে দিল, আর কিছু নেই। দেখি মনে হবে তারা তাকে ইলেক্ট করেছিল। কি ইলেক্ট করেছিল? তার মানে কমপ্লিট নয় সেন্টেন্সটা, তাই না? ইনকমপ্লিট সেন্স আসছে। কিন্তু তুমি লক্ষ্য করো এখানে একটা আমরা ট্রানজিটিভ ভার্ব দেখতে পেয়েছি, ইলেক্টেড। এখানে আমরা এর সাবজেক্টও পেয়ে গেছি, এই সেন্টেন্সে আমরা অবজেক্টও পেয়ে গেছি। তাহলে সাবজেক্টও আছে, ট্রানজিটিভ ভার্বও আছে, তার অবজেক্টও আছে, তাহলে তো কমপ্লিট হওয়ার কথা, কিন্তু কমপ্লিট হচ্ছে না। এরকম কিছু কিছু ভার্ব আছে ইংলিশে যেগুলো ধরো কোনো কাউকে ইলেক্ট করা বোঝায়, চুজ করা বোঝায়, বা কোনো থিঙ্ক কিছু বোঝায়, মেক বোঝায়, এই ধরনের সেন্স, অর্থাৎ মেকিং, থিঙ্কিং, ইলেক্টিং, চুজিং, অ্যানোয়েন্টিং বা অ্যাপয়েন্ট করা, এই ধরনের কিছু সেন্স যখন আসে, এই ভার্বগুলো কি হয়? একটা সিঙ্গেল অবজেক্ট নিয়ে এদের সেন্সটা কমপ্লিট হয় না। কমপ্লিট করার জন্য আর একটা ওয়ার্ড বা ফ্রেজের প্রয়োজন হয়। এই ভার্বগুলোকে ইংলিশে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। নোট করো, ফ্যাক্টিটিভ ভার্ব। আবার বলে দিচ্ছি, খেয়াল করো। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে একটা খাতা তোমরা বানাবে, সেখানে কিছু টার্মস লিখবো আমরা গ্রামারে, বা যে খাতাটায় গ্রামার করছো তার শেষের দিকে তোমরা কি করে নেবে? প্রত্যেক দিন যে ক্লাসগুলো আমাদের হচ্ছে এখানে, সেই ক্লাস অনুযায়ী যে যে টার্মগুলো আসছে, গ্রামাটিক্যাল টার্ম যেগুলো তোমার কাছে আননোন লাগছে, সেই টার্মগুলো তুমি নোট করবে। যেমন আজকে এর আগে অনেক কিছু আমি বলেছি, সেখান থেকে যদি কিছু আননোন টার্ম থাকে নোট করবে। এখন আমরা আসছি ফ্যাক্টিটিভ ভার্বে। তো এই যে ফ্যাক্টিটিভ ভার্ব আমি বললাম, তো এই ফ্যাক্টিটিভ ভার্ব কী? তাহলে যে ভার্বটা অবজেক্ট নেওয়ার পরেও তার সেন্স কমপ্লিট হয় না, আরও একটা ওয়ার্ড বা ফ্রেজের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। এবারে যে ওয়ার্ডটা দেখো আসছে কমপ্লিট করার জন্য, আমি এখানে নিলাম প্রেসিডেন্ট। তারা তাকে প্রেসিডেন্ট ইলেক্ট করেছিল। কি ইলেক্ট করেছিল? প্রেসিডেন্ট ইলেক্ট করেছিল। তাহলে এই প্রেসিডেন্ট এই ওয়ার্ডটা এর সেন্সটাকে কমপ্লিট করলো ফ্যাক্টিটিভ ভার্বের। তাহলে এই যে ওয়ার্ডটা এখানে এলো, এ অবশ্যই কমপ্লিমেন্ট। হ্যাঁ, কারণ কমপ্লিট করতে কাজে লাগছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। এবার কার সাথে কমপ্লিমেন্ট হচ্ছে আমি তোমাদের আগেই বলেছি যে কিভাবে চিনবে। এটা অবজেক্টের ক্ষেত্রেও সত্য, এই ট্রিকটা কাজে লেগে যাবে তোমাদের, যে কোনটা অবজেক্ট বার করব। কমপ্লিমেন্ট ক্ষেত্রেও সত্য, কোনটা কমপ্লিমেন্ট কী করে বার করব?
তুমি চেক করো একবার যে কোন ওয়ার্ডটার সাথে মিলে যাচ্ছে। দের সাথে মিলছে প্রেসিডেন্ট, না, তাহলে এর কমপ্লিমেন্ট নয়। হিমের সাথে মিলছে প্রেসিডেন্ট, ইয়েস, হিম সমানই প্রেসিডেন্ট, তাহলে যার সাথে মিলে যাচ্ছে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে সেইটার কমপ্লিমেন্ট। তাহলে হিমের সাথে যেহেতু মিলল, হিমটাই প্রেসিডেন্ট, সেই জন্য এই হিমটা কি অবজেক্ট, তাহলে এটা কিসের কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার এটা একটা স্পেশাল কেস, আমি বললাম ফ্যাক্টিটিভ ভার্বের জন্য এসেছে। একে আবার কি করা হয়, এই জন্য ফ্যাক্টিটিভ অবজেক্টও বলা হয়। ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটা খেয়াল রাখবে তোমরা, অ্যাকচুয়ালি এটা কমপ্লিমেন্টই, কমপ্লিট করতে কাজে লাগছে, কারণ কিন্তু ফ্যাক্টিটিভ ভার্বের জন্য যেহেতু আসছে সেই জন্য এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্টও বলা হয়। আশা করছি বুঝে গেছো। এবার দেখো এই প্রেসিডেন্ট ওয়ার্ডটা কি একটা নাউন, তাহলে এখানে একটা নাউন একটা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করলো না করলো না? অবশ্যই করলো। তাহলে নাউন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করে। চলো আরেকটু এগিয়ে যাই এখান থেকে, আরেকটু বলবো এখান থেকে। হ্যাঁ চলো এটা দিয়ে আরেকটু বলা যাক। আচ্ছা আমি কি এই সেন্টেন্সটা এরকম লিখতে পারি, দে ইলেক্টেড হিম অ্যাজ দ্য প্রেসিডেন্ট? বলো এটা লিখতে পারি না পারি না? অনেকে বলবে পারি, অনেকে বলবে পারি না। যারা বলছো পারি না তারা কারেক্ট, যারা বলছো পারি লিখতে তারা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। এখানে একটু গন্ডগোল আছে কনসেপ্টে তোমাদের। অ্যাজ, এই যে অ্যাডভার্বটা, এটা পার্টস অফ স্পিচ কি? অবশ্যই অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা ইলেক্ট ভার্বের সাথে আসে না। কিছু কিছু ফিক্সড ভার্ব আছে ইংলিশে, যে ভার্বগুলোর পরে কখনো অ্যাডভার্ব হিসেবে আমরা অ্যাজ বসাতে পারি না। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সবসময় অ্যাজ বসে। তো এইগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের, তাছাড়া উপায় নেই। কিন্তু মিল আছে এদের মধ্যে মিনিংয়ের, সিনোনিমাস, সেই জন্যই তো সেম নিয়মটাতে হয়। তেমনভাবে এই একইভাবে এই ইলেক্ট, সিলেক্ট, ক্রাউন, ডিক্লেয়ার, তারপরে ধরো আছে অ্যানাউন্স, তারপরে নেম, মেক, তারপরে অ্যাপয়েন্ট, চুজ, কনসিডার। নোট করো প্রধান যেগুলো আমি সব লিখে দিয়েছি এখানে। এই যে ভার্বগুলো আমি লিখলাম এইমাত্র, এই ভার্বগুলো যদি কোথাও তোমরা দেখতে পাও তাহলে এদের সাথে কোনো দিন অ্যাজ বসাবে না। মানে যদি থাকে অ্যাজ তার মানে এরার আছে, কারণ এই ভার্বগুলো কখনোই অ্যাডভার্ব হিসেবে অ্যাজকে নেয় না। এইখান থেকে আরেকটা বিষয় নোট করো, যখনই অ্যাজটাকে আমি তুলে দেব এখানে, তখনই কিন্তু মনে রাখবে এই যে আর্টিকেলটা, ডেফিনিট আর্টিকেল দা, এটা বসবে না। তুমি আমাকে বলবে যে দাদা প্রেসিডেন্ট কি বোঝাচ্ছে এই নাউনটা? টাইটেল বোঝাচ্ছে। ইয়েস, আমিও মানছি। এই সরি, এটা টাইটেল নয়, সরি ভুল হয়ে গেছে। প্রেসিডেন্ট হচ্ছে একটা পোস্ট। প্রেসিডেন্ট কি বোঝাচ্ছে? একটা পোস্ট বোঝাচ্ছে, যেমন হেডমাস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, ডিএম, এগুলো সব কি? এগুলো পোস্টের নাম। তো আমরা এটা নিয়ম জানি আর্টিকেলের, ছোট থেকে পড়ে আসছি আমরা, যে দায়ের ব্যবহার, দা কোথায় কোথায় বসে। সেখানে আমরা পড়েছি যে কোনো টাইটেল বা কোনো পোস্টের আগে দা বসাতে হয়। তাহলে প্রেসিডেন্টের আগে অবশ্যই দা বসাতে হয়, হ্যাঁ অবশ্যই বসে প্রেসিডেন্টের আগে। কিন্তু এই স্ট্রাকচারটা খেয়াল করো, এই স্ট্রাকচারটা যদি তোমরা কোথাও দেখতে পাও যে এই ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে কোনো একটা পোস্ট আসছে, তখন কিন্তু দাটা বসে না। এটা নিয়ম গ্রামারে। তাহলে এটাও নোট করে নাও, এখানে কিন্তু আমরা এই দাটাকে বসাতে পারছি না। আচ্ছা এইমাত্র আমি বললাম যে যদি থাকে এই ভার্বগুলো তাহলে বসবে না। মানে ধরো কনসিডার আছে, প্রেসিডেন্ট হিসেবে তাকে আমরা কনসিডার করছি, তাহলে কনসিডার যদি থাকে তখনও অ্যাজ বসবে না। কিন্তু যেই তোমাকে রিগার্ড বলে দেবে, প্রেসিডেন্ট হিসেবে রিগার্ড করছি, তখন আবার অ্যাজ বসবে। এই বিচিত্র বিষয়, ভার্ব চেঞ্জ হয়ে গেলে কিন্তু একবার অ্যাজ আসে, একবার অ্যাজ আসে না। তাহলে কোন কোন ভার্ব এলে অ্যাজ আসবে? যার মধ্যে প্রথমেই লেখো রিগার্ড, খুব ইম্পর্টেন্ট ভার্ব একটা। রিগার্ডের সাথে বসবে, এর সাথে তোমার আরও আছে, যেমন হচ্ছে থিঙ্ক, এর সাথে বসবে। আরও আছে ধরো কি আছে, ভিউ আছে, তারপরে তোমার ডিফাইন আছে, আরও আছে ডেসক্রাইব আছে। নো লিখেছি না, নো। এই যে ভার্বগুলো আমি এখানে লিখলাম, দেখো রিগার্ড, থিঙ্ক, ভিউ, ডিফাইন, ডেসক্রাইব, নো, এই সমস্ত ভার্ব যদি কোথাও থাকে, এদের পরে অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হিসেবে অ্যাজ আনতে হবে। ভালো করে নোট করে নাও খাতায়। এই ভার্বগুলো ইলেক্ট, সিলেক্ট, দেখো মিল আছে, আমি কি করে মনে রাখি? এগুলো মিলিয়ে 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 মনে রাখি। ইলেক্ট, সিলেক্ট, ক্রাউন, ডিক্লেয়ার, অ্যানাউন্স। দেখো ডিক্লেয়ার করা, কাউকে ক্রাউন করা, কাউকে অ্যানাউন্স করা, কাউকে নেম করা, কারোর নাম করা, অ্যাপয়েন্ট করা, চুজ করা, সব একই মিনিং এগুলো। সেই জন্য এইগুলো মুখস্থ হয়ে গেছে। আর এই দিকে দেখো রিগার্ড, থিঙ্ক, ভিউ, ডিফাইন, ডেসক্রাইব, দুটো ডি দিয়ে আছে।
এইভাবে মনে রাখি আমি আর কি, তোমরা এইভাবেই মুখস্থ হয়ে যাবে 2-3 বার পড়লি। তাহলে এই ভার্বগুলোর সাথে কখনো অ্যাজ বসবে না, আর এদের সাথে অ্যাজ বসবে। আর যেটা আমরা দেখলাম এই ভার্বগুলোর সাথে অ্যাজও বসবে না এবং পোস্টের আগে দাও বসবে না, এদের সাথে কিন্তু সাধারণ অবস্থায় দা বসে। চলো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা দেখলাম কি বসে, নাউন বসে, এটাও ক্লিয়ার হয়ে গেল। নাউনের 5 নম্বর ইউসেজ, একটা নাউন আর কোথায় বসতে পারে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় গ্রামারে। আমরা জানি যেগুলো তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, সেখানে প্রিপোজিশনের পরে নাউন আসবেই অবশ্যই। প্রিপোজিশন এলে একটা নাউন আসবে এবং সেই নাউনটাই হচ্ছে ওই প্রিপোজিশনটার অবজেক্ট। নাউন আসতে পারে, আবার প্রোনাউন আসতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজে সাধারণত নাউন আসে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজের সাধারণ গঠনটা কি, একটা প্রিপোজিশন প্লাস একটা নাউন প্লাস আবার একটা প্রিপোজিশন। এটা সাধারণ স্ট্রাকচার আমি তোমাদের বলেছিলাম। এটা আর একটা স্ট্রাকচার হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, আর একটা স্ট্রাকচার হচ্ছে প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস নাউন, এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারগুলোর মধ্যেই ঘোরাফেরা করবে তোমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রত্যেকটাতেই লক্ষ্য করো নাউন আছে একটা করে, আর এই যে নাউনটা, এই নাউনটাই হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, তারপরে ধরো বললাম ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ। খেয়াল করো ভালো করে, প্রিপোজিশন আছে, তারপরে নাউন আছে, আবার প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন আবার প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন আবার প্রিপোজিশন। মিনস, মিনস অর্থ হচ্ছে উপায়, মিনস হচ্ছে উপায়। এটা যদি সেন্টেন্সে বসে প্লুরাল হিসেবে এটাকে কাউন্ট করা হয়। এর সিঙ্গুলারে আমরা মিন এরকম কোনো ওয়ার্ড নেই। ভার্বের কথা বলিনি আমি নাউনের কথা বলছি। মিনস এই যে নাউনটা, এটা হচ্ছে তোমার এই যে প্লুরাল, সবসময় প্লুরালই থাকে, এটা ট্রু প্লুরাল, এর কখনো সিঙ্গুলার করতে পারি না আমরা। ওকে, বেশ, এটা বোঝা গেল। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কেমন বসবে, যেমন ধরো বললাম আই অ্যাম ইগনোরেন্ট অফ দ্য ম্যাটার। ঠিক আছে, এবার দেখো ইগনোরেন্ট অফ দ্য ম্যাটার বলেছি, এখানে এই যে অফ দ্য ম্যাটার, এর মধ্যে যদি আমি এই দ্য ম্যাটার এই অংশটাকে নিই, এটা কি, এটা একটা নাউন ফ্রেজ, দেখতেই পাচ্ছ তোমরা, ডিটারমিনার প্লাস নাউন। এই নাউন ফ্রেজটা কিসের কাজ করছে, এই যে অফ প্রিপোজিশনটা আছে, এই অফ প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে। ফ্রেন্ডস ভালো করে খেয়াল করো, আমি ধরো বললাম হি কেম মি, এটা লিখতে পারি আমি এই সেন্টেন্সটা, হি কেম মি? না, কখনোই লেখা যায় না। আচ্ছা কী ভুল হচ্ছে এখানে লিখলে? ভুলটা এটাই হচ্ছে যে এই যে কেম ভার্বটা আছে, এটা ট্রানজিটিভ ভার্ব না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, বোঝা গেল। ইনট্রানজিটিভ ভার্ব যেহেতু, তাই এর পরে ডাইরেক্ট একটা অবজেক্টকে নেয়ার ক্ষমতা রাখে না। কিন্তু অবজেক্ট তো চাই, অবজেক্ট তো আসছে এখানে মি, তাহলে এ নিজে নিতে পারবে না অবজেক্টটাকে, অথচ অবজেক্টটাকে আনতে হবে। তখন এ কী করে, একটা প্রিপোজিশনকে ডেকে আনে যে ভাই তুই চলাই, আমার তো ক্ষমতা নেই ডাইরেক্ট নেয়া, তা তোর মাধ্যমে আমি নেব। তখন প্রিপোজিশনটা যখন চলে আসে, ও বলে যখন আমি যখন নিচ্ছি তাহলে নামটা তুমি নেবে কেন, নামটা আমাকেই দাও। তখন এই অবজেক্টটা ভার্বের অবজেক্ট না হয়ে এটাকে আমরা বলি প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, নট ভার্বাল অবজেক্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে হি কেম মি না লিখে তখন আমরা লিখবো হি কেম টু মি। প্রিপোজিশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে এখানে, তোমার হি কেম নিয়ার মিও হতে পারে, টুয়ার্ডস মিও হতে পারে, অনেক কিছু হতে পারে, আলাদা আলাদা মিনিং করবে। যাই হোক আমি টু মি নিচ্ছি এখানে। তাহলে এইখানে এই যে মি ওয়ার্ডটা এলো, এটা একটা প্রোনাউন, প্রোনাউনও হচ্ছে একটা নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে এই টু এর পরে বসেছে এটা, তাহলে এই প্রোনাউনটা বা নাউন ইকুইভ্যালেন্টটা এই টু প্রিপোজিশনের অবজেক্ট। আশা করছি বোঝাতে পেরেছি আমি তোমাদের যে কেন দরকার হচ্ছে আমাদের এটাকে আনার জন্য। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও একটা নাউন বুঝতে পারে, এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট আর একটা ব্যবহার আমি তোমাদের দেখাবো নাউনের, তাহলে নাউনের আমাদের ইউসেজ কমপ্লিট, টপিকটা কমপ্লিট হয়ে যাবে। সেটা লাস্ট হচ্ছে কি, ইন অ্যাপোজিশন। ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, এটা কি? যখন দুটো নাউন একে অপরের সাবস্টিটিউট হয়ে যায়, চাইলে আমি যে কোনো একটাকে বসাতে পারি, মিনিং ক্লিয়ার হবে আমার, কিন্তু দুটোই বসছে একে অপরের সাবস্টিটিউট হিসেবে, সেই জায়গাতে আমরা বলি যে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে। আমরা এটা কমার মাধ্যমে লিখি। কেমন? যেমন আমি রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথও বলতে পারি, যিনি রবীন্দ্রনাথ আমাদের, তিনিই হচ্ছেন নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া, তাই না? নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া, ভারতের নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ। তাহলে যিনি নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া তিনিই হচ্ছেন রবীন্দ্রনাথ। তাহলে একে অপরের সাবস্টিটিউট হয়ে গেল এই দুটো, যে কোনো একটাকে বসতে পারি, কিন্তু একসাথে যখন আমরা বসাই, একটা কমা দিয়ে বসাই, তখন এই অংশটা, এই যে নাউনটা, তুমি বলো এটা তো একটা নাউন নয় দাদা, না নাউন ফ্রেজ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নাউন ফ্রেজ। আমি তো বলেছি নাউন ইকুইভ্যালেন্ট, একটা ওয়ার্ড নাও হতে পারে, একাধিক ওয়ার্ড আসবে, ফ্রেজ হবে, ক্লজ হবে, কিন্তু কাজ করছে কিসের? নাউনে। তাহলে এই অংশটা নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া, এই নাউন ফ্রেজটা এখানে কিসের কাজ করছে? এর সাবস্টিটিউট হিসেবে বসছে নাউনটা, একে বলে নাউন ইন অ্যাপোজিশন। এইখানে খেয়াল করো, আমি দ্য নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া লিখিনি, আমি শুধু নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া লিখেছি। তুমি বলবে এটা তো টাইটেল, ইয়েস এটা টাইটেল, নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া টাইটেল, ফাদার অফ নেশন এটা টাইটেল, এগুলো তো সব টাইটেল, তাই না? লেডি উইথ দ্য ল্যাম্প, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এগুলো হচ্ছে টাইটেল। তাহলে এদের সাথে তো দা বসাতে হয় অবশ্যই, কিন্তু এখানে কেন বসলো না? এটাও ঠিক আগেরটার মতনই নিয়ম একটা রয়েছে গ্রামারে, নাউন ইন অ্যাপোজিশনের শুরুতে আমরা দাটা বসাই না। তবে এটা একটা বই আমি পেয়েছি বসে না নাউন ইন অ্যাপোজিশনে দা, আর একটা বইতে আমি বসানো দেখেছি, সেখানে দা বসিয়ে দিয়েছে নাউন ইন অ্যাপোজিশনে। তো এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, মানে গ্রামারিয়ানদের মধ্যেও এটা নিয়ে তাদের মধ্যে মিল নেই নিজেদের মতে। যাই হোক, যেহেতু একটা বই আমি স্পেসিফিক এটা লেখা দেখেছি, সেই জন্য তোমাদের বলে দিলাম এইখানে লেখা উচিত রবীন্দ্রনাথ নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া, দা নোবেল লরিয়েট না। তাহলে নাউন ইন অ্যাপোজিশন কেসেও বসছে, অ্যাপোজিশনেও নাউন বসছে। তাহলে এই 6টা ইউসেজ আমরা পেলাম আমাদের ফার্স্ট টপিক কমপ্লিট নাউনের। এই দুটো ভিডিও এতক্ষণে এসে আমাদের একটা টপিক কমপ্লিট হয়েছে নাউন থেকে, সেটা হচ্ছে ইউসেজ অফ নাউন। প্রথমে আমরা দেখেছি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, সেকেন্ড দেখলাম ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে দেখলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, নেক্সট তারপরে দেখলাম আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে দেখলাম আমরা প্রিপোজিশনের অবজেক্ট, আর লাস্ট আমরা পেলাম ইন অ্যাপোজিশন। এই সবগুলো জায়গাতে কে বসবে? নাউন বসতে পারে। এইগুলো হচ্ছে নাউনের ইউসেজ। চলো, এটা কমপ্লিট আমাদের, আশা করছি ভালোভাবে বুঝে গেছো। নেক্সট টপিকে আমরা প্রবেশ করে যাব নাউনের টাইপস। চলো, অনেক বড় ভিডিও হবে ভাই, আমি বানাচ্ছি তোমাদের জন্য, পরিশ্রম করছি, আশা করছি তোমরাও দেখবে। একটু ভিডিও যখনই বড় হতে শুরু করে, 10 মিনিট 20 মিনিটের বেশি যখনই হয়, তখনই ছেলেপিলে আর দেখতে চায় না, সেই ভিডিও ভালো লাগে না। পরিশ্রম তো তোমাদের জন্যই করছি আমি, তাই না? তো তোমরা দেখো না, কন্টেন্ট, ভালো কন্টেন্ট তোমরা পাচ্ছ এখানে, তো এই কন্টেন্ট পেতে তোমাদের পেড ব্যাচ নিতে হয়, সেখানে গিয়েও তোমরা পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই এখানে যেহেতু পাচ্ছ তোমরা, তাহলে দেখো, তোমাদের উপকার লাগবে, সামনে পরীক্ষা, তাই না? বলা যায় না কোনটা এসে যাবে পরীক্ষাতে, কোন জায়গা থেকে। যখন পারবে সেটা করতে কতটা আনন্দ হবে বলো তো। তো চলো, নেক্সট আমরা দেখি টাইপস। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখো এই নাউনের টাইপ সম্পর্কে কম বেশি তোমরা সকলেই জানো, ছোটোবেলা থেকেই পড়ছো তোমরা, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। আরেকবার পড়া যাক, চলো আরেকবার আমার সাথে তোমরা পড়ো। অনেক টাইপস আছে নাউনের, তার মধ্যে ফার্স্ট টাইপ নিচ্ছি আমরা, টাইপ নাম্বার 1। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, ওকে? একটাকে বলছি আমরা কংক্রিট নাউন, আর একটাকে বলছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম দেখেই বুঝতে পারছো, কংক্রিট মানে সেন্সের মাধ্যমে যেটাকে জানা যায়, মানে টাচ করা যায়, দেখা যায়, শোনা যায়, সেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই কংক্রিট। আর যেটা সেন্সের মাধ্যমে আমরা জানতে পারি না, শুধুমাত্র ফিলিংস হয় আমাদের, বা ফিলিংসও হয় না, সেটা সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। বেশ, এই কংক্রিটটা আবার 4 ধরনের হয়, তোমরা সকলেই জানো। প্রপার নাউন বলে একটাকে, প্রপার, একটা হচ্ছে কমন, একটাকে বলে ম্যাটেরিয়াল, আর একটাকে বলে কালেকটিভ। ঠিক আছে, ভালো করে শোনো। এই প্রপার নাউনের একটা অংশ, এটাকে বলা হয় সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন, আচ্ছা আমি নাম্বার বলিনি যে সিঙ্গুলার আর প্লুরাল, ওটা না। এক ধরনের নাউন আছে যাদের বলে সিঙ্গুলার নাউন, বলছি সেটা প্রপার নাউনেরই একটা ভাগ। সেকেন্ড হচ্ছে কমন নাউন। এই কমন নাউন, আচ্ছা সিঙ্গুলার নাউনটাকে আবার অনেকে এটাকে প্রপার নাউনের ভাগ না বলে আবার কমন নাউনের ভাগও বলা যায়। আমি বলছি কি বিষয়টা, একটু পরেই বুঝতে পারবে কেন বলছি। কমন নাউন আছে, আর তোমার ম্যাটেরিয়াল নাউন আছে। এই ম্যাটেরিয়াল নাউনটাকে আবার মাস নাউন বলা হয়, ওকে? তাহলে কমন নাউন এটাকে ক্লাস নাউন বলে, ম্যাটেরিয়াল নাউন এটাকে মাস নাউন বলে, আর কালেকটিভ নাউন যেটা, এই কালেকটিভ নাউনের একটা ভাগ আছে, এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কি বলে? নাউন অফ মাল্টিটিউড।
এই টার্মগুলো তোমাদের নোট করতে হবে। যদি কারোর জানা থাকে তোমাদের মধ্যে, আশা করছি জানবে অনেকেই, তাদের তো ঠিক আছে, অসুবিধা নেই, তারা জানা, একবার জাস্ট রিভাইজ করে নাও। যারা প্রথম শুনছো এই শব্দগুলো, তাদের আমি বলবো নোট করো টার্মগুলো। তাহলে আমি কি বললাম, প্রথম টাইপ, অনেক টাইপ দেখাবো নাউনের, তার মধ্যে ফার্স্ট টাইপ যেটা, এটা দুটো ভাগ করেছি আমরা, একটা কংক্রিট নাউন বলি, একটাকে অ্যাবস্ট্রাক্ট বলি। কংক্রিটটা 4 ধরনের হয়, একটা হচ্ছে প্রপার, একটা কমন, একটা ম্যাটেরিয়াল, একটা কালেকটিভ। প্রপার যেটা, এরই একটা ভাগ হচ্ছে সিঙ্গুলার নাউন, বা কমনেরও এইটা ভাগ হচ্ছে সিঙ্গুলার নাউন। এক ধরনের নাউন আছে যাদের বলে সিঙ্গুলার, দেখবো কাদের বলে। কমন নাউনকেই এরই আরেকটা নাম হচ্ছে ক্লাস নাউন। ম্যাটেরিয়াল নাউনকেই বলে মাস নাউন। আর কালেকটিভ নাউনের একটা পার্ট যেটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউনেরই আরেকটা নাম হচ্ছে সাবস্ট্যান্টিভ। মনে রাখবে এই টার্মটা, নাউনকেই বলা হয় কি বলে, সাবস্ট্যান্টিভ বলে একে। ওকে, যদি কোথাও এই শব্দটা দেখো ভুলেই যাবেন, এটা হচ্ছে নাউন, নাউনেরই আরেকটা নাম সাবস্ট্যান্টিভ। তেমনভাবে ম্যাটেরিয়ালই আরেকটা নাম মাস নাউন, কমন নাউনের আরেকটা নাম ক্লাস নাউন। চলো এইবার আমরা একটু দেখি এগুলো, যে এগুলোর এক্সাম্পল দেখো। আর বাচ্চাদের মতো নিশ্চয়ই তোমাদের বোঝাতে হবে না, বা অন্যান্য আমার স্টুডেন্টদের আমি যেভাবে বলি অতটা ডেপথ আমি তোমাদের বলবো না, যেগুলো ধরে ধরে এক একটা কী বোঝাবো। তোমরা সব জানো এগুলো, সবাই ইংলিশেরই স্টুডেন্ট, তো সবাই জানো বিষয়গুলো, আর আমি বলছি না কিছু তোমাদের। শুধুমাত্র দেখো, ধরো আমি বললাম আর্থ, ওকে, আমি বললাম সান, তারপরে ধরো মুন। এইগুলো সম্পর্কে আমাদের কি ধারণা আছে, যেগুলো একটা করেই আছে, আমরা জগতে দেখি এগুলো ইউনিক থিং, এগুলো একটা করেই আছে, এদের আমরা প্রপার নাউন বলি। যদি আমি ক্যাপিটাল লিটারে লিখি তখন এগুলো হয়ে যাবে প্রপার নাউন। যখনই আমি এদের স্মল লিটারে লিখব, আর্থ, সান, মুন, এইগুলো হয়ে যাবে কমন নাউন। কারণ মুন মানে কি, এখানে মুন মানে হয়ে যাবে স্যাটেলাইট। স্যাটেলাইট অর্থ মুন হয়, অর্থাৎ উপগ্রহ। চাঁদ মামা নয় আমাদের, উপগ্রহ, যে কোনো উপগ্রহ সব মুন। যেমন বৃহস্পতি, বৃহস্পতির আমরা জানি গ্যানিমেড সব থেকে বড়, সেটাও একটা মুন। মুন অফ জুপিটার হচ্ছে গ্যানিমেড। তাহলে এখানে সান, এখানে সান মানে যা স্টার, এনি স্টার। আর্থ, এখানে আর্থ মানে প্ল্যানেট। তাহলে এই রকম যখন অর্থ করবে তখন এরা কমন নাউন হয়ে যাবে। আর যখন ক্যাপিটালে লিখব তখন বোঝাবে আমাদের আর্থ, তখন বোঝাবে আমাদের সোলার সিস্টেমের সান, আমাদের যে আর্থ রয়েছে তার যে স্পেসিফিক যে মুনটা, সেই মুন, তখন হয়ে যাবে এগুলো প্রপার নাউন। এদের ঘরেই বলা হয় সিঙ্গুলার নাউন, এদেরই একটা নাম। বোঝা গেল? কেন বলছে সিঙ্গুলার? কারণ এগুলো একটা করেই আছে বলে জানি আমরা, যদি আসলে একটা করে নেই, আছে তো অনেক, যেমন স্যাটেলাইট তো অনেক রয়েছে, আমাদের পৃথিবীর একটা আছে। তাহলে যেগুলো একটা করে আমরা জানি সেই জন্য এদের সিঙ্গুলার নাউনও বলা হয়, একটা টার্ম জাস্ট ইউজ করা হয়। কমন নাউন হচ্ছে, আর বলার কিছু নেই, ক্লাস নাউন। কমন নাউন জানবে সব থেকে বেশি আছে সংখ্যাতে, কমন নাউন। আর এই কমন নাউন এরই আমরা সিঙ্গুলার আর প্লুরাল বানাই। এই জায়গাতে একটু মতভেদ রয়েছে গ্রামারিয়ানদের মধ্যে। আমি একটা মডার্ন গ্রামার বই দেখছিলাম অক্সফোর্ডের, সেখানে বলা আছে যে অ্যাকচুয়ালি শুধুমাত্র কমন নাউনেরই সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু কালেকটিভ নাউন যেটা, এই কালেকটিভ নাউনটারও সিঙ্গুলার আর প্লুরাল অনেক গ্রামারিয়ানরা বর্তমানে মানেন। সেই জন্য আমরা বলতে পারি যে কমন এবং কালেকটিভ নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু কিছু বইয়ে স্পেসিফিকলি লেখা আছে যে কালেকটিভ নাউন যখন প্লুরাল হয়ে যাবে, যেমন ধরো বললাম যে এ প্রাইড অফ লায়ন, প্রাইডটা এখানে কালেকটিভ নাউন, কিন্তু প্রাইডস অফ লায়ন্স যদি বলি, গ্রুপ, এ গ্রুপ অফ বয়েজ, কিন্তু গ্রুপস অফ বয়েজ যখন বলবো তখন এই গ্রুপ শব্দটা এটা কালেকটিভ নাউন না, এটা কমন নাউন হয়ে যাচ্ছে। কারণ কমন নাউনই একমাত্র নাউন যার প্লুরাল হয়। এটা কিছু গ্রামারিয়ানরা এখনও মেনে আসছেন, কিন্তু একটা আমি অক্সফোর্ডের গ্রামার বইয়ে পেয়েছি, মডার্ন গ্রামার বই, যেখানে বলছে যে না, কালেকটিভই ধরা হবে যখন প্লুরাল থাকবে সেটাকে। তো যেহেতু এখানে একটু দ্বন্দ্ব রয়েছে, এগুলো নিয়ে অত চিন্তা করো না, জাস্ট মনে রাখবে যে কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়, এইটুকু মনে রাখো। ওকে, বেশ, এবার চলে আসি আমরা কালেকটিভ নাউন থেকে। এবার নাউন অফ মাল্টিটিউড, এই জিনিসটা কি এটাও আমরা একবার দেখে নিই। যে আমরা আসলে বলছিলাম কমন নাউন থেকে, সেখানে চলে গেছি আমরা কালেকটিভ। কালেকটিভ জানো তোমরা যে অনেকগুলোকে, একই প্রজাতির বা একই গোষ্ঠীর অনেক ইন্ডিভিজুয়ালকে যখন আমরা একসাথে নিয়ে নিই তখন একটা ইউনিট হিসেবে কল্পনা করি, সেটাকে কালেকটিভ নাউন বলে। কিন্তু ইউনিট হিসেবে না ধরে যখন সেই ইউনিটের ভিতরে থাকা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়, সেই নাউনটার তখন নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। দেখে তো তোমার কালেকটিভ নাউনের মতোই লাগবে, কারণ একই দেখতে। যেমন ধরো আমি বললাম আর্মি, আর্মি বলতে তুমি কি বোঝো বলো? তুমি আর্মি বলতে অনেক সোলজারের একটা ইউনিটকে বোঝো, যে একটা ইউনিট হিসেবে কাজ করছে, যেমন ইন্ডিয়ান আর্মি।
ইন্ডিয়ান আর্মি মানে কি, যে যে ব্যক্তি যাচ্ছে সেখানে যুক্ত হচ্ছে সোলজার, সবাই ইন্ডিয়ান আর্মির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান আর্মি একটা কমপ্লিট কম্বাইন্ড সিঙ্গুলার ইউনিটারি কনসেপ্ট, তাই না? তার মধ্যে এবার যে ইন্ডিভিজুয়ালগুলো আছে সবাইকে আলাদা আলাদা করে বোঝাইনি আমি, এটাকে একটা ইউনিট হিসেবে ধরছি। কিন্তু যখন আমি এই আর্মির মধ্যে থাকা প্রত্যেকটা সোলজারকে আলাদা আলাদাভাবে ধরবো, তখন এই নাউনটাই কালেকটিভ নাম না হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। তফাৎ কি হবে, নাউন যদি কালেকটিভ নাউন হয় তাহলে এ সিঙ্গুলার ভার্ব নেবে, কারণ সিঙ্গুলার কনসেপ্ট দেয়। যখন নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে তখন প্লুরাল ভার্ব নেবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদাভাবে ধরছে, সেই জন্য প্লুরাল ভার্ব নেবে। যেমন আর্মি যদি বলি ইন্ডিয়ান আর্মি ইজ ভেরি স্ট্রং, ইন্ডিয়ান আর্মি আর ভেরি স্ট্রং বলবো না আমরা কখনো, ইন্ডিয়ান আর্মি ইজ ভেরি স্ট্রং বলবো, সিঙ্গুলার কনসেপ্ট, কারণ এই আর্মিটা কালেকটিভ নাউন। কিন্তু যদি বলি যে ইন্ডিয়ান আর্মি তাদের পজিশন নিচ্ছে, তখন কি বলবো, ইন্ডিয়ান আর্মি আর টেকিং দেয়ার পজিশনস। ভালো করে লক্ষ্য করো, ইন্ডিয়ান আর্মি তাদের পজিশন নিচ্ছে মানে কি, আর্মিটা পজিশন নেয়নি, আর্মির ভিতরে থাকা প্রত্যেকজন সোলজার আলাদা আলাদা করে পজিশন নিচ্ছে। বোঝা গেছে? তাহলে এইখানে আর্মির পরে আমি কেন আর লাগালাম, কারণ এই আর্মিটা এখানে কালেকটিভ নাউন না, এই আর্মিটা হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড। ঠিক একইভাবে জুরি, দেখো জুরি, তুমি গ্রুপ নাও, তুমি টিম নাও, তুমি ফ্যামিলি নাও, তুমি অডিয়েন্স নাও, যত এই ধরনের কালেকটিভ নাউন আছে, যখনই সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরবো তখন সিঙ্গুলার হবে, যখনই দেখবো যে প্রত্যেকজনকে আলাদা আলাদা বোঝাচ্ছে তখন প্লুরাল হবে। পরীক্ষায় বেশি আসে এই জুরিটা। জুরিদের মধ্যে যখন মতের অমিল হবে, জুরি মানে হচ্ছে বেঞ্চ অফ জাজেস, অনেক জাজ যখন একসঙ্গে থাকে সেটাকে জুরি বলা হয়। প্রত্যেক জাজ যখন আলাদা আলাদাভাবে মত দেবে, অর্থাৎ তাদের মতের মধ্যেই মিল হচ্ছে না, ডিসিশনের মধ্যে মিল হচ্ছে না, ডিভাইড শব্দ আসছে, পৃথক হয়ে যাওয়া শব্দ আসছে, ডিফারেন্সিয়েট শব্দ আসছে, সেই জায়গাতে আমরা আর বসাবো, তখন সেটাই হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। ওকে, আর যখন এদের মতের মিল হয়ে যাচ্ছে, ওপিনিয়নে মিল হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো এটাকে কালেকটিভ নাউন। তো আশা করছি এটা বোঝা হয়ে গেছে বিষয়টা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তোমার মাস নাউন বলে, যেটা তোমার র ম্যাটেরিয়ালস হয়, যেটা আমরা খাই, গরু বাছুর খাই, কোনো অ্যানিম্যাল খাই, কোনো অ্যানিম্যাল পান করে, আমরা পান করে, যেটা দিয়ে কিছু তৈরি হয়, খাদ্যদ্রব্য, পান করার দ্রব্য, যে কোনো কিছু, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। চলো, এটা বোঝা গেছে। অ্যাবস্ট্র্যাক্ট, পুরো হজবরল হয়ে গেছে বোর্ডটা এখানে, তো তোমরা আশা করছি নোট করতে থাকছো। তো দেখো অ্যাবস্ট্র্যাক্ট কী জিনিস, অ্যাবস্ট্র্যাক্ট খুব ভালো করেই জানো, এটাকে আর ব্যাখ্যা করার কিছু নেই। আগেই বলে দিলাম যে এটা আমাদের সেন্সের মাধ্যমে আমরা জানতে পারি না, এগুলো ফিলিংস হয় বা আমাদের কোনো আইডিয়া আছে এগুলো সম্পর্কে। যেমন আমরা দেখব বিভিন্ন সায়েন্সের যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন সায়েন্সের পার্ট রয়েছে, যেমন কেমিস্ট্রি সায়েন্স একটা, বায়োলজি একটা সায়েন্স, জুলজি একটা সায়েন্স, জিওগ্রাফি সায়েন্সের মধ্যে পড়ছে, একেবারে ম্যাথামেটিক্স এটাও সায়েন্সের মধ্যে পড়ছে, বিভিন্ন ধরনের আর্টসের সাবজেক্ট আর্টস সেগুলোও পড়ছে, বিভিন্ন ধরনের ডিজিজ নিলাম, বিভিন্ন ধরনের ধরো ডিজিজ নিচ্ছি আমি, ম্যালেরিয়া, কলেরা, ক্যান্সার, এগুলো সব কি হয়ে যাবে, অ্যাবস্ট্র্যাক্ট নাউন। পলিটিক্স এটাও হয়ে যাবে পলিটিক্স। এটা চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে যে এর সাথে এর শেষে দেখবে সাফিক্স হিসেবে হয় TION থাকে, SION থাকে, CY থাকে, TY থাকে, ICS থাকে, তারপরে তোমার HOOD থাকে, SHIP থাকে, এই ধরনের কিছু না কিছু তোমরা পাবে। হুড, শিপ, শান, ICY, TY, ICS, ISM, এই ধরনের কিছু থাকে। যেমন এডুকেশান, ধরো এডুকেশান দিল তোমাকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ শেষে TION আছে, তাহলে অবশ্যই অ্যাবস্ট্র্যাক্ট নাউন হয়ে যাবে। এবার শোনো ভালো করে, এই অ্যাবস্ট্র্যাক্ট নাউন কখনো কখনো আবার কমন নাউন হয়ে যায়, কমন নাউন কখনো কখনো আবার অ্যাবস্ট্র্যাক্ট নাউন হয়ে যায়, প্রপার নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। সেই ইন্টারচেঞ্জগুলো সম্পর্কে আমরা এখানে ভালো করে জানবো। এখানে আর একটা ভালো করে বিষয় বলি, শোনো, সায়েন্সের আমি বলেছি বিভিন্ন টাইপ, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এগুলোর কি, এগুলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তাই এদের সাথে আর্টিকেলও বসে না। ভালো করে শোনো, ইনডেফিনিট আর্টিকেল এ আর এন, এই দুটো কখনোই তুমি অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলো, প্রপার নাউন বলো, অথবা তুমি ম্যাটেরিয়াল নাউন বলো, এদের সাথে বসাবে না। এরা একমাত্র বসবে কমন নাউন এবং কালেকটিভ নাউনের সাথে। আবার বলে দিচ্ছি, ইনডেফিনিট আর্টিকেল এ আর এন একমাত্র কমন নাউন আর কালেকটিভ নাউনের সাথে বসে, এরা অন্য নাউনের সাথে বসে না। তাহলে এই দুটো শব্দ যদি দেখতে পাও এ আর এন আর্টিকেল হিসেবে, তাহলে তুমি 100% নিশ্চিত হয়ে যাবে এটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন নয়, অথবা এটা প্রপার নাউন নয়, অথবা এটা কোনো ম্যাটেরিয়াল নাউন নয়।
এইবারের ব্যতিক্রম আছে, আচ্ছা দা বলিনি আমি, কারণ দা দু জায়গাতেই বসে, বেশিরভাগ ক্ষেত্রে দা কিন্তু কমন নাউনের সাথেই বসে, কালেকটিভেও বসতে পারে, অন্যগুলোর ক্ষেত্রে বসে না, তবে ব্যতিক্রমী ক্ষেত্রে বসতেও পারে। বেশ, এবার আমি দেখাই তোমাদের এক্সেপশনাল কেস। তাহলে ফার্স্ট টাইপ পড়ছি আমরা, কিন্তু এটা ফার্স্ট টাইপ। নাউনের অনেক টাইপ হয়, প্রথম টাইপটা দেখছি আমরা দুটো ভাগে ভাগ করেছি, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এদের মধ্যে এবার আমি এক্সাম্পল স্বরূপ ইন্টারচেঞ্জ দেখাবো, ব্যতিক্রম দেখাবো। ধরো আমি বললাম দেয়ার ইজ এ ফাদার ইন এভরি চাইল্ড। প্রত্যেক শিশুর ভেতরেই একজন করে পিতা রয়েছে। ফাদার, পার্টস অফ স্পিচ বলো, কী ধরনের নাউন এটা? নাউন তো বোঝা গেল, কী ধরনের নাউন? তুমি বলবে এটা কমন নাউন দাদা, কমন নাউন, কারণ এর আগে আমরা এ দেখতে পাচ্ছি বসে আছে আর্টিকেল হিসেবে, না, গন্ডগোল হয়ে যাচ্ছে। ব্যতিক্রম, এটা কমন নাউন না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ সেন্স কি আসছে দেখবো আমরা। এখানে ফাদার মানে ফাদার না, এখানে ফাদার মানে হচ্ছে ফাদারহুড, পিতৃত্ব। ফাদারহুড যেহেতু সেন্স আসছে, দেখেছো আমি তোমাদের লিখেছিলাম হুড বসবে শেষে, শিপ বসবে, সান বসবে, তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে ফাদারহুড সেন্সে আসছে। ঠিক একইভাবে দ্য মাদার ইন হার কুড নট বেয়ার দ্য হরিবল সাইট, এরকম যদি বলি দ্য মাদার ইন হার, দ্য মাদার ইন হার, তার ভিতরে যে মা লুকিয়েছিল, এখানে মা মানে মাতৃত্ব, তাহলে সেই জন্য সেটা হয়ে যাবে দ্য মাদারই বলো আর এ ফাদারই বলো, এইখানে ফাদার মাদার এগুলো কমন নাউন না, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলো সি ইজ এ বিউটি। বলো বিউটি কি নাউন? এটা কি ধরনের নাউন হবে বিউটি? ট্রাই করো সকলে। অ্যাবস্ট্রাক্ট নাউন না, যদি আমি বলেছি টি ওয়াই থাকে শেষে অ্যাবস্ট্রাক্ট নাউনের, আর বিউটি সৌন্দর্য, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনই মনে হবে তোমার। কিন্তু খেয়াল করো এর আগে এ বসানো আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এখানে কিন্তু কমন নাউন, এ কমন নাউন হিসেবে বসছিল, কিন্তু এখানে যেহেতু ফাদারহুড মিনিং করছিল সেই জন্য এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট, যদিও এর আগে আর্টিকেল আছে, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বিউটিটা, কিন্তু এই সেন্টেন্সে বিউটির মানে বিউটিফুল লেডি, এখানে বিউটিফুল লেডি অর্থ করছে, যেহেতু বিউটিফুল লেডি অর্থ আসছে সেই জন্য এখানে আমরা এটাকে কমন নাউন বলবো, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। এইটাই হচ্ছে ইন্টারচেঞ্জ। হি ইজ এ জাস্টিস, আমি বলতে পারি তো হি ইজ এ জাস্টিস। এবার খেয়াল করো হি ইজ এ জাস্টিস, জাস্টিস কি? শাসন, আইন, বিচার। সিই আছে, আইসি, এটা অ্যাবস্ট্রাক্ট হওয়া উচিত কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট না। এ আছে, দেখো এটা কমন নাউন, কারণ এইখানে জাস্টিস মানে হচ্ছে জাজ, এখানে জাস্টিস মানে জাজ। তাহলে মিনিং অনুযায়ী কিন্তু সেন্টেন্সে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়, ইন্টারচেঞ্জেবল। এখানে আমি তোমাদের দেখালাম। ধরো আমি বললাম দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ পলিউটেড, দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ পলিউটেড। বলো এই ওয়াটার এখানে কি নাউন? সাধারণভাবে ওয়াটার হচ্ছে কি নাউন? একটা ম্যাটেরিয়াল নাউন, পানীয়, পোর্টেবল, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু বাঁ দিকে লক্ষ্য করো আর্টিকেল হিসেবে দা বসে গেছে, অর্থাৎ পার্টিকুলারাইজড হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে। কোন জলটার কথা বলছি আমি? ট্যাঙ্কটার ভিতরে যে জলটা আছে, ট্যাঙ্কটাও নির্দিষ্ট, দা বসে আছে, তাহলে ট্যাঙ্কের আগেও দা বসে আছে, ট্যাঙ্ক কমন নাউন। তাহলে ওয়াটার আগেও দা বসে আছে, ওয়াটার আর ম্যাটেরিয়াল নাউন নেই, ওয়াটার হয়ে গেছে এখানে কমন নাউন। আশা করছি বোঝাতে পেরেছি বিষয়টা কি। সব থেকে সহজ ট্রিক বোঝার, আর্টিকেল যদি থাকে আগে তুমি কমন নাউন অ্যান্সার করে দিয়ে এসো, মেজরিটি কেসে মিলে যায়, এইখানে মেলেনি ফাদারের ক্ষেত্রে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি বিষয়টা কি তোমাদের। এগুলো ইন্টারচেঞ্জ হয়। এইবার ধরো আমি বললাম প্রপার নাউন নিয়ে নিই, সবার দেখাচ্ছি, তাহলে প্রপারটা কি বাদ দেবো কেন আমরা? চলো প্রপারটাকেও নিয়ে যাক। ধরো বললাম বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। বাল্মীকি হচ্ছেন ইন্ডিয়ার হোমার। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া, বা ওয়াজ দ্য নেপোলিয়ান অফ হিজ এজ। তাহলে এই ক্ষেত্রে দেখো হোমার কি নাউন? তুমি বলবে প্রপার নাউন না, প্রপার নাউন না। বাঁ দিকে তাকিয়ে দেখো কি আছে, দা বসে আছে আর্টিকেল, তাহলে এটা আর প্রপার নাউন নেই, এটা হয়ে গেছে কমন নাউন। কেন এরকম হলো দাদা? প্রপার নাউন দ্বারা যে ব্যক্তিকে বোঝাচ্ছি আমরা, সেই ফেমাস পার্সোনালিটিকে না বুঝিয়ে যদি অন্য কিছু সেন্স আছে বা তার গুণটাকে বোঝায়,
তখন আমরা সেক্ষেত্রে কিন্তু দা, এর 6টা আলাদা আলাদা তোমার ব্যবহার আছে, সব বলতে গেলে অনেক সময় লাগে, আমি ছোটো করে জাস্ট বলে দিচ্ছি একবার। যেমন ধরো প্রপার নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তখন তার আগে দা বসাতে হবে, সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন ধরো আমি বললাম শেক্সপিয়ার, দা ইমমর্টাল শেক্সপিয়ার, দেখো শেক্সপিয়ারের আগে আমি ইমমর্টাল শব্দ লাগিয়েছি, তাহলে এটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে, সেই জন্য আমাদের দা লিখতে হচ্ছে, দা ইমমর্টাল শেক্সপিয়ার। সাধারণত প্রপার নাউনের সাথে তো দা বসে না, কিন্তু কিছু কোন কোন ক্ষেত্রে দা বসবে আমি তার কথা বলছি। তাহলে এখানে অ্যাডজেক্টিভ যখন আসবে তুমি দা লাগাবে। যখন দেখবে দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এখানে বাল্মীকি, মহর্ষি বাল্মীকির সঙ্গে কার তুলনা হচ্ছে? মহাকবি হোমারের তুলনা হচ্ছে। তাহলে যখন তুলনা হবে তখন দ্বিতীয় যে প্রপার নাউনটা থাকবে তার আগে দা বসে যাবে, আর যেই দা বসে যাবে আর প্রপার নাউন বলা যাবে না, এটা হয়ে যাচ্ছে কমন নাউন। সেকেন্ড কেস হয়ে গেল। থার্ড কেস, যখন দেখবে সেই যে ব্যক্তির নাম বলছে সেই ফেমাস পার্সোনালিটিকে না বুঝিয়ে তার মতন গুণ থাকা অন্য কোনো ব্যক্তিকে বোঝাবে, সেক্ষেত্রেও হবে। যেমন ধরো আমি বললাম যে আমাদের লোকালিটিতে একটা ফেলুদা বাস করে, এখানে ফেলুদা মানে সেই অরিজিনাল ফেলুদা না, সেই ফেমাস পার্সোনালিটি ফেলুদা না, এখানে ফেলুদার মতন গুণ থাকা কোনো একজন ব্যক্তি, ধরো রমেশ বাবু, তিনিই ফেলুদা। আমি নামটা বলিনি, আমি শুধু বলেছি আমাদের লোকালিটিতে একজন ফেলুদা আছে, দেয়ার ইজ এ ফেলুদা লিভিং ইন আওয়ার লোকালিটি। এইখানে ফেলুদা এটা কমন নাউন হয়ে গেছে। এর আগে দেখো কি বসে আছে? এ বসে আছে, দেয়ার ইজ এ ফেলুদা। এবার যদি আমি বলে দিই যে কার কথা বলছি আমি, সেটা রমেন বাবু ইজ দ্য ফেলুদা অফ আওয়ার গ্রুপ বা অফ আওয়ার ফ্রেন্ড সার্কেল, তাহলে আমাদের সার্কেলের মধ্যে রমেন বাবু হচ্ছেন ফেলুদা। এই ক্ষেত্রে ফেলুদার আগে আমরা দা বসিয়েছি, কিন্তু এখানেও এটা কমন নাউন, প্রপার নাউন না, কারণ এই ফেলুদা সেই ফেমাস পার্সোনালিটি ফেলুদা না, এখানে ফেলুদা অন্য একজন ব্যক্তি যার মধ্যে তার গুণ আছে। এটা একটা কেস হয়ে গেল। আর একটা কেস হচ্ছে তোমরা দেখতে পাবে যে যখন দেখবে অর্ডিনাল বসে যাচ্ছে, যে কোনো দ্বিতীয় নিউটন জন্মায়নি, এই যে দ্বিতীয় নিউটন বললাম, তখন বলবো এ সেকেন্ড নিউটন, এই ক্ষেত্রেও এটা কমন নাউন হয়ে গেল। এবং দেখো আর্টিকেল বসে গেছে, যদিও এগুলো সব প্রপার নাউন, নাম বোঝাচ্ছে কোনো ব্যক্তির, তা সত্ত্বেও এদের আগে আর্টিকেল বসছে, কখনো এ কখনো দা। তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি ইন্টারচেঞ্জেবলগুলো। তাহলে প্রপার নাউনের কেসটাও তোমরা বুঝে গেলে, অ্যাবস্ট্রাক্টও বুঝে গেলে, ম্যাটেরিয়াল কখন চেঞ্জ হয় বুঝে গেলে। অ্যাবস্ট্রাক্টে ধরো আমি বললাম যে সেই তোমরা উড কাটারের গল্প শুনেছো, সেই যার কুরুলটা পড়ে গিয়েছিল জল, সেই জল পড়ে উঠেছিল, তার সততার জন্য তাকে প্রশংসা করেছিল, তখন বলবো দ্য অনেস্টি অফ দ্য উড কাটার ওয়াজ প্রেজড বাই দ্য ওয়াটার ফেয়ারি। ওয়াটার ফেয়ারি কী বলো তো? নিম্ফ। এই শব্দটা চিনতে পারছো? NYMPH। এই নিম্ফ হচ্ছে ওয়াটার ফেয়ারি। মনে করো রেপ অফ দ্য লক পড়া হয়ে গেছে, আছে তো 11-12 সিলেবাসে আছে, পড়ে নেবে। রেপ অফ দ্য লক যারা দিতে চলেছো ভালো করে পড়বে। বড় কবিতা, 2টো ক্যান্টো আছে, 5টা টোটাল, দুটো ক্যান্টো তোমাদের সিলেবাসে আছে। তো সেখানে দেখবে অনেক ধরনের স্পিরিটের উল্লেখ আছে, তার মধ্যে এয়ারি স্পিরিট আছে যেগুলো বাতাসে আছে, কিছু ওয়াটার আছে, কিছু তোমার স্যালামেন্ডার যেমন ফায়ারের আছে স্পিরিট, সব আলাদা আলাদা এলিমেন্টের স্পিরিটের নাম আছে। সেখানে যেটা ওয়াটার স্পিরিট তার সে হচ্ছে নিম্ফ বলা হয় তাদের, সেখানে আছে, দেখে নেবে। বেশ, যাই হোক, তো সেই নিম্ফ কী করেছিল, সেই যে উড কাটার তার যে অনেস্টি সেটার প্রশংসা করেছিল, তখন আমরা বলবো দ্য অনেস্টি অফ দ্য উড কাটার। এখানে অনেস্টি ওয়ার্ডটা প্রপার নাউন না, এটা এখানে কমন নাউন হয়ে গেছে। আশা করছি বোঝাতে পেরেছি আমি তোমাদের বিষয়টা কীভাবে এরা ইন্টারচেঞ্জেবলি বসে। তাহলে ফার্স্ট টাইপ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের আমি অন্য একটা অ্যাপ্রোচে পড়াচ্ছি, তোমরা বুঝে গেছো বিষয়টা, আমি একটু ইন্টিগ্রেটেড হতে পড়াচ্ছি, একটু অ্যাডভান্স হতে পড়াচ্ছি। এটা বেসিক নয় কিন্তু একেবারেই, যাদের অলরেডি নলেজ রয়েছে এগুলো সম্পর্কে, সেই আমি বেসিক কিছু বলিনি, আমি অ্যাডভান্স লেভেলে বলছি এগুলো। তো ফ্রেন্ডস, অলরেডি আমাদের 1 আওয়ার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমরা আর এগোবো না, কারণ আপলোড করতে প্রবলেম হয় বেশি লেন্দি হয়ে গেলে ভিডিওগুলো। তো এরপরে আমরা সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, ফোর্থ টাইপ, অনেক রকম আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাউন আন্ডারস্টুড কী জিনিস, কম্পাউন্ড নাউন কী জিনিস, নমিনাল কম্পাউন্ড কী জিনিস, এগুলো সম্পর্কে সব ভার্বাল নাউনও আছে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। অনেক টাইপ আছে, তারপর নাম্বারের অনেক ব্যাপার আছে, কোথায় কী হয়, অনেক কিছু রয়েছে নাউনের, ডিটেলস আমি তোমাদের বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ক্লাস নাম্বার 4 নিয়ে। অবশ্যই আশা করছি আজকে যা যা তোমরা অনেক কিছু পেয়েছো এগুলো নোট করে নিয়েছো খাতায়। দেখা হবে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করবে। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।